আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের রাতে যাত্রা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ৮ই অগস্টের পর দেশ ত্যাগকারীদের বিষয়ে তদন্তের ঘোষণা। গণ অভ্যুত্থানে আহত ১০০ জনের পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না বলেছেন জামায়াতের আমির। ২০২৫ সালেই জাতির ভাগ্য নির্ধারণ মন্তব্য। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। এবং টানা ৫ জয়ে বিপিএল এর শীর্ষে রংপুর রাইডার্স। স্বাগতিক সিলেটকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। উন্নত চিকিৎসা নিতে লন্ডন যাওয়ার জন্য কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে আছেন আক্তার হোসেন। আক্তার, বেগম খালেদা জিয়া কখন বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন? বুশরা, নির্ধারিত সময় অনুযায়ী রাত 10টায় খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু যাত্রাপথে যে নেতাকর্মীদের যে দীর্ঘ চাপ এবং সেই ভিড় ঠেলে আসলে বিমানবন্দরে এসে পৌঁছতে তার অনেকটা দেরি হয়ে যায়। আমরা যেমন কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে মাত্রই ৫ থেকে ১০ মিনিট আগেই কিন্তু খালেদা জিয়া বিমানবন্দরে এসে পৌঁছেন এবং বিমানবন্দরে যে আমরা এখন রয়েছে ৮ নম্বর গেটে। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি এখানে রয়েছে। এই মাত্রই কিন্তু খালেদা জিয়া ভিতরে প্রবেশ করেছেন এবং যে ইমিগ্রেশন পুলিশের যে ইমিগ্রেশনের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছে এভিয়েশন কর্তৃপক্ষ। বিশেষ করে খালেদা জিয়ার সঙ্গে যারা সফর সঙ্গী রয়েছে তাদের ইমিগ্রেশন আগেই সম্পন্ন করা হয়েছিল, যেহেতু খালেদা জিয়া আসলে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন। সারা দেশেই তার অসংখ্য গুণগ্রাহী রয়েছেন, তার নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সারা দেশ থেকে আজকে এই বিমানবন্দরমুখী হয়েছেন এবং আমরা দেখেছি বিকাল থেকেই রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা খালেদা জিয়াকে তারা অভ্যর্থনা জানিয়েছেন, বিদায় জানিয়েছেন। যার কারণে কিন্তু যে দীর্ঘ যে ১ ঘন্টার যে মাত্র সময় পথ, সেই পথটি কিন্তু অনেকটা বিলম্বিত হয়েছে, যার কারণে ফ্লাইটও ১ ঘন্টা বিলম্বিত হয়েছে। এখন যেহেতু আনুষঙ্গিক কার্যক্রম শেষে কিছুক্ষণের মধ্যেই যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এমনটাই জানা যাচ্ছে। যেহেতু আনুষঙ্গিক কিছু কার্যক্রম রয়েছে সেটা যত দ্রুত সম্ভব, যেহেতু খালেদা জিয়া ভিভিআইপি তিনি এবং প্রোটোকল পাচ্ছেন, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে সেই কাজটি শেষ হবে বলেই আশা করা যাচ্ছে। এর বাইরে কিন্তু আপনাকে আমি কিছু তথ্য দিতে চাই যে খালেদা জিয়ার এই যে আজকের এই বিদেশ সফর, বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া, এটি কিন্তু বহুল কাঙ্ক্ষিত। বিশেষ করে দলীয় নেতাকর্মী বেশ কয়েক বছর ধরে অনেক কর্মসূচি পালন করেছে। তারা দাবি জানিয়ে আসছিলেন যে খালেদা জিয়া যে গুরুতর অসুস্থ, তাকে যেন মানবিক কারণে হলেও বিবেচনায়, তার বয়স বিবেচনায় তাকে যেন বিদেশি উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বিষয়টি কর্ণপাত করা হয়নি। যেহেতু যখন ২০২০ সালে করোনা মহামারীর সময় তাকে বিশেষ
তাকে মুক্তি দেওয়া হয় তখন কিন্তু কিছু শর্ত ছিল যে তিনি বাসায় থেকেই তিনি চিকিৎসা নিতে হবে, এই ধরনের শর্তেই তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। এবং পরবর্তীতে চিকিৎসকরা কিন্তু বহুবার বলেছেন যে খালেদা জিয়ার যে স্বাস্থ্য জটিলতা রয়েছে সেটার জন্য পরিপূর্ণ চিকিৎসার জন্য আসলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দরকার, বাংলাদেশে এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সম্ভব নয়। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এবং সরকারের অনিচ্ছা অনীহার কারণে আসলে সেটি হয়ে উঠছিল না। তবে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তীতে যে পরিস্থিতি, বর্তমান সরকার খালেদা জিয়ার সমস্ত মামলাগুলো শেষ হয় এবং তার বিরুদ্ধে যেই 37টি মামলা ছিল সবগুলো মামলাতেই কিন্তু তিনি খালাস পেয়েছেন এবং আজকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন। বুশরা, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। আতার, ধন্যবাদ আপনাকে। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন তিনি। কিছুক্ষণ আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। ঢাকা থেকে দোহা, দোহা থেকে লন্ডন পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে তার চিকিৎসা। রাহুল রায়ের রিপোর্ট। রাত 8টা বাজার মিনিট 10 পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সময় গুলশান ও আশপাশের এলাকায় ছিল হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান। নেতাকর্মী ও সমর্থকরা একদম গেটের সামনেই অবস্থান করছিলেন। গুলশানের বাসভবনের সামনে থেকে কাকুলি বনানী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুপারে তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে শুভকামনা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক বিমানবন্দরে যাওয়ার সড়কে দুপুর থেকেই অবস্থান নেয়। নেতাকর্মী ও সমর্থকদের দোয়া আর ভালোবাসা নিয়ে বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে যাওয়ার পথে ও রাজধানী জুড়ে ছিল নেতাকর্মী ও সমর্থকদের ঢল। 2018 সালের 8 ফেব্রুয়ারি এক মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী। নির্জন কারাগারে থাকাকালীন নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। 2020 সালের 25শে মার্চ সাবেক সরকারের নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় আসেন বেগম খালেদা জিয়া। বাসায় থেকে চিকিৎসা নিলেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা নিয়েছেন বেগম জিয়া। সে সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বারবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন হয়। সাজা বাতিল করার পর মামলাগুলোও খারিজ হয়। এরপর থেকেই বিদেশে চিকিৎসার প্রস্তুতি নিতে থাকেন বেগম জিয়ার পরিবার ও চিকিৎসকরা। অবশেষে 2017 পর আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। 7 বছর পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে অপেক্ষার প্রহর গুনছেন তারেক রহমান। চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন বেগম জিয়া। হার্ট, কিডনি, লিভার সহ বিভিন্ন জটিলতা রয়েছে তার। হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে বর্বরোচিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনাও রয়েছেন। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 22 জন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 75 জন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত ভারত সরকারকে জানানো হয়েছে। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল রিকমেন্ড ইস্যু করা হয়েছে। আর পাসপোর্ট যে বাতিল যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে তাদের আমরা সংখ্যাটা বলেছি। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম ধাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব না। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের
দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়েই নির্বাচন করতে চায়। অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আর একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরও বেশি রিফর্ম করবে, সেক্ষেত্রে এটা আরও 6 মাস লাগবে আর কি। মানে প্রথমার্ধ 2026-এর প্রথমার্ধের কথা বলাচ্ছে। শফিকুল আলম বলেন, পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে একটি চক্র সরকারকে অসহযোগিতা করায় শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছতে দেরি হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 8 আগস্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছেন তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানি লন্ডারিং বিগত সরকারের সময় বড় সমস্যা ছিল মন্তব্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে আগে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। গণ অভ্যুত্থানে আহত 100 জনকে প্রাথমিকভাবে পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শাকের আদ্দানের রিপোর্ট। পাসপোর্ট ও ডিবি কার্যালয় পরিদর্শনের পরদিন মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শন করেন। কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা 5 ও 8 আগস্টের পর যারা দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। 5, 6, 7 পর্যন্ত তো কোনো সরকারই ছিল না। ইনফ্যাক্ট ওই সময় কোনো, আপনারই বলছে, ওই সময় তো এই সরকার টেক ওভারই করে নাই। ওই সময় অনেকে পালিয়ে গেছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে। এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের পাশাপাশি 1000 শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত 500 জনকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানোর চেষ্টা চলছে। এক একজনের তো এক এক রকমের সমস্যা। মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না। যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারে আমরা আলোচনা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব। ক্ষতিগ্রস্ত থানা ও যানবাহনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা বলা যাবে না। রাজধানীতে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, 2025 সালের মধ্যেই জাতির ভাগ্য নির্ধারণ হবে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে জেলা ইমাম ও খতিবদের প্রতিনিধিরা ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমাম ও খতিবদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ইসলামের সঠিক বাণী তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাছবিচার না করে কারো ব্যাপারে কোনো ধারণা করা যাবে না। সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয় না। এর কিছু দায় উলামায়ে কেরামকে নিতেই হবে। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। ওয়াজে ও খুতবায় গাল গল্প না বলে দিনে দাওয়াত দেওয়ার আহ্বান জানান বক্তারা। মৌলিক মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরিজীবীদের মধ্যে দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। রোকসানা আমিনের রিপোর্ট।
সরকারি মন্ত্রণালয় ও অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদের অনেকের বিরুদ্ধেই মানি লন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অনুসন্ধানের অংশ হিসেবে তথ্য জানতে ইতোমধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, এসবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি দিয়েছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এ ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। মামলা হয়েছে বেশ কজন এমপির বিরুদ্ধে। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনে মামলা করেছে সংস্থাটি। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে। ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বলেছেন, আওয়ামী লীগের লোক সরিয়ে সবখানে জামায়াত ও বিএনপির লোকদের বসালে বিপ্লবের সুফল সবার কাছে পৌঁছানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। আওয়ামী লীগের মতো তারা অলিগার্ক তৈরি হতে দেবেন না, অর্থনীতির গণতন্ত্রায়ন করবেন। রিজভি নেওয়াজের রিপোর্ট। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে হোটেল সারিনায় আলোচনা। বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজনও ছিল। তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রধানতম সংগঠন বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ এবং এফবিসিসিআই এর প্রতিনিধিরা হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। I feel shy to say 500 million because I should have said 5 billion. But I also said the facility is not there. These people came here to invest in bank, invest in AI, invest in. They're going to have a meeting with the Citibank for creating digital banking and so on, textile garments. পূর্বপুরুষ পাবনার, বর্তমানে যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক ছিলেন বিশেষ বক্তা। I understand that at every level, every institution was Awami League people, and they shouldn't just be replaced with BNP people, because I think my friend on the left is talking like he's already won the election. So এটা হচ্ছে যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না, কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ আগের চেয়ে। ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবেন তার হোমওয়ার্ক করা হচ্ছে, জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। Once you liberalize, democratize not just politics, also economy, অর্থনীতি করে যদি আপনি গণতন্ত্রায়ন করতে না পারেন তাহলে কিন্তু এগুলো বারবার ফিরে আসবে। Politicians better wake up and smell the coffee. বাংলাদেশ সফরকালে ইউকে বিসিসিআই প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষায় অভিযাত্রাকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান ক্লাব সদস্যরা। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়নের নামে নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে বিশ্ব। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়তে পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই প্রয়াসের অংশ হিসেবে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রা। বৃক্ষরোপণের মাধ্যমে ক্লাবের উদ্বোধন করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।
এরপর পরিচিতি অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ক্লাবের সদস্যদের। সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে সবুজায়ন আন্দোলনে কার্যকর ভূমিকার অঙ্গীকার ক্লাবের সদস্যদের। তিনি জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন, এখন আবার দেশ যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টার অংশ হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে, আমরা গাজীপুরের যে জীববৈচিত্র্য আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করবো। এই প্রকৃতি নিয়েই কাজ করছে প্রকৃত জীবন ফাউন্ডেশন। আমার এখানে একাত্ম হওয়া, নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এটা তো আমাদের আকাঙ্ক্ষা থাকার কথা। আজকে সেটা পরিপূর্ণ হলো। নদী তার যে জীবন আছে, তার যেটা চলবার ক্ষমতা আছে, এটা আমরা হারিয়ে ফেলছি আমাদের নগরায়নের ভিতর দিয়ে, চিন্তার ভিতর দিয়ে আমরা হারিয়ে ফেলেছি। যারা প্রকৃতি নিয়ে কাজ করতে চায়, পরিবেশ নিয়ে কাজ করতে চায়, তাদের মধ্যে একটা প্রকৃতি ভাবনা তৈরি করা, অর্থাৎ এই একটা এডুকেশন দেওয়া। আর এই এডুকেশনটা কি করবে? আমার কিন্তু নলেজটা বাড়বে। স্কিল হলেই কিন্তু অ্যাওয়ারনেস আসবে, আর অ্যাওয়ারনেস আসলেই কিন্তু কনজারভেশনটা আসবে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে সভ্যতা রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তো জয়দেবপুর পরে হয়ে গেল গাজীপুর, কিন্তু নাম বদলানো হয়েছে, কিন্তু পরিবেশ প্রকৃতির অবস্থা শোচনীয় হয়ে গেছে। যারা ব্যবসায়ী এবং যারা ক্ষমতার কাছাকাছি, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই গাজীপুরের। একটা তো নদীতে ফেলছি আমরা বর্জ্য, আরেকটা হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচে ফেলছি। এইটার মতো গুরুতর অপরাধ আর হতে পারে না। আমরা ভুলে যাই আমি নিজেও সমস্যায় পড়বো, আমার ভবিষ্যৎ প্রজন্ম সমস্যায় পড়বে, এবং আমি কিন্তু দেশেরও ক্ষতি করলাম। এই দুষ্কর্মগুলো কিন্তু আমাদের ঠেকাতে হবে। আমরা যেই ভাবে আগালে আমাদের এই সমস্যার সমাধান হবে, সেটাই করতে হবে। দেশটা আমাদের, আর এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। শুধু দেশেই নয়, আত্মমানবতার সেবার পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াতেও চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবর। রমজানের আগে আর কোনো পণ্যে শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রমজানে পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, কোনো পণ্যের সংকট হবে না, সব ধরনের নয়, শুধু এক ধরনের চালের দাম বেড়েছে। বাজার মনিটরিং আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের ব্যবসায়িক ব্যাংক হিসাব বন্ধ করা হবে না। ব্যবসার অ্যাকাউন্ট তো আমরা বন্ধ করিনি, একদম চালু, শুধু পার্সোনাল অ্যাকাউন্টটা এটা। আর বাকি জন্য ব্যবসাগুলো বিকল্প যারা ব্যবসা আছে তাদের সাথে কমার্স হিসেবে বসছে, আমিও কিছুদিন পরে তো বসবো, তাদেরকে অ্যাড্রেস করা। কারণ ব্যবসা তো বন্ধ হয়ে, পণ্য তো আমরা উৎপাদন বন্ধ করবো না, আমদানিও বন্ধ করবো না। অর্থাৎ অল্টারনেটিভ যে বিজনেস হাউসগুলো আছে, যারা একদিন সুযোগ পায় নাই বিকজ দ্য লেভেল প্লেইং ফিল্ড ছিল না, তাদেরকে আমরা এনকারেজ করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে 95 ও অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীনেও কম্পন অনুভূত। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশীয় ছাপাখানায় সব বই মুদ্রণ, পরিমার্জন ও বইয়ের সংখ্যা বেশি থাকা সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঠ্য বই আগেও দেরিতে দেয়া হয়েছে। বছরে এই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি। এই বছরটা তো
খুবই অস্বাভাবিক একটা বছর। এই বছরই বোঝা গেল যে সবগুলা গোডাউন যেখানে সব আর্ট পেপারগুলো জমা ছিল সেগুলো সব উদ্ধার করার পরও দেখা গেল যে দেশের ভিতরে আপাতত কিছু ঘাটতি আছে। সেগুলো বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে এবং কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাকুনি শিমুলিয়া এলাকায় ১৯ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণের মহড়া পর্যবেক্ষণ এবং শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মহড়া পর্যবেক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কাকুনি শিমুলিয়া এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সেনাবাহিনী সদর দপ্তরের মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড সহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবার রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। ধসে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল তিব্বত নেপাল সীমান্তে চীনের জিজাং নামে স্বায়ত্তশাসিত অঞ্চলে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভারত ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হল দ্য গ্রেট কামব্যাক শিরোনামে ফ্যাশন শো। দুপুরে বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এই ফ্যাশন শো এর আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত ফ্যাশন শোতে জুলাই আন্দোলনকে তুলে ধরেন শিক্ষার্থীরা। এছাড়াও ছিল গান ও রিল পরিবেশনা। উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদেয়া ইসলাম মৌ, বিজিএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হল নয়া মানুষ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়া মানুষ। বানভাসী মানুষের গল্প নিয়ে হাসানুজ্জামানের বেদনার বালুচরে গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরি হয়েছে ছবিটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রনক হাসান, মৌসুমী হামিদ সহ অন্যরা। এবার জানাবো কৃষি সংবাদ। সাতক্ষীরায় শীতকালীন সবজির দাম পাচ্ছেন না কৃষক। ৪ থেকে ৫ টাকা কেজি দরে ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন সবজি ক্ষেত থেকে বিক্রি হচ্ছে। এতে কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সবজি চাষাবাদ বহু আগে থেকেই। অগ্রহায়ণ মাস থেকেই কৃষকের উৎপাদিত শীতকালীন সবজি বাজারে উঠতে থাকে। অন্যান্য বছর ভালো দাম পেলেও এবছর সবজির দাম অনেক কমে গেছে। সাতক্ষীরা সদর ও তালা উপজেলা জুড়ে জলাবদ্ধতা থাকায় ১ লাখ পরিবার পানিবন্দী ছিল। সার, কীটনাশক ও বীজের দাম বেশি থাকায় সবজি চাষে উৎপাদন খরচ বেড়ে গেছে। আর খেতে কৃষকের কাছ থেকে বিক্রেতারা কিনছেন ২ থেকে ৫ টাকা কেজি দরে। কৃষকের লাভ তো দূরের কথা, সার, বীজ, কীটনাশকের দামটুকুই উঠছে না। কপি পিছনে একটা গাছের পিছনে ১০-১৫ টাকা খরচ, এখন পাওয়া যাচ্ছে ৫ টাকা কেজি। তাহলে কি করে পিঠ বাঁচবে? খরচ দিয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা, এখন ১৫,০০০ টাকা বাড়ি আমি আনতে পারিনি। ২০-৩০ হাজারের উপরে টাকা উদ্যোগ খরচ করেছি, কিন্তু আমরা এখন যে ৩-৪ টাকা কপি কেজি, আমরা খুব লস হয়ে গেছে আমাদের কৃষকেরা। তাহলে এখন এই কৃষকের এই যে খরচ করি, এখন আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা কম দামে চাই, কিন্তু ন্যায্য, যেটা হলো
যদি সারের দাম কমে যায়, বিদ্যুতের ইউনিটের দাম কমে যায়, তাহলে অন্তত কৃষকরা তখন বাঁচবে। কিন্তু এগুলো দাম বাড়িয়ে, তরকারির দাম কমাই দিয়ে, অন্যান্য ফসলের দাম কমাই দিয়ে, এগুলো কিন্তু কৃষককে মেরে ফেলা। কৃষক যদি না বেঁচে থাকে তাহলে আমরা কিভাবে বাঁচবো? দরপতনের কারণ হিসাবে আবহাওয়াকেই দায়ী করছে কৃষি বিপণন বিভাগ। এবছর এই বৃষ্টির পরে সব লোকজনই যেহেতু মৌসুম শেষ হয়ে যাচ্ছে, তাই সমস্ত কৃষকরা একত্রে পণ্য লাগানোর জন্য এই পণ্যগুলো বাজারে সরবরাহ এতটাই বেশি হয়ে গেছে যে ঢাকা, চট্টগ্রাম, পটুয়াখালী, বরিশাল যেখানেই বলেন আমরা মার্কেট সংযোগ করতেছি, কিন্তু চাহিদার একটা ব্যাপার আছে, চাহিদার অতিরিক্ত পণ্যটা এসে গেছে, যে কারণে আজকের কৃষকরা দামটা কম পাচ্ছে। মৌসুমে উৎপাদিত সবজি সংরক্ষণে সবজি হিমাগার চান কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। দীর্ঘদিনের দখল দূষণে অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী নদী। একসময়ের খরস্রোতা নৌপথ এখন ভাগাড়। মশা মাছি সহ নানা রোগের প্রাদুর্ভাবে হুমকিতে জনস্বাস্থ্য। খনন ও পরিকল্পিত উন্নয়নে কাটাখালী নদী বাঁচানোর দাবি সিরাজগঞ্জবাসীর। নদীটি পুনরুদ্ধারে সবার সচেতনতা ও সহায়তার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ফেরদৌস রবিনের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। বাণিজ্য ও যাতায়াত সুগম করতে ব্রিটিশ শাসনামলে সিরাজগঞ্জের বুকে খনন করা হয় কাটাখালী নদী। সময়ের গুরুত্বপূর্ণ নৌপথে নেই কোনো পানি প্রবাহ। অব্যবস্থাপনা আর অবহেলায় দখল হয়ে গেছে কাটাখালীর বিভিন্ন অংশ। দুর্নীতি ও অনিয়মে এর আগে নদী খনন ও সৌন্দর্য বর্ধনে কোটি টাকার প্রকল্পের সুফল না আসায় স্থানীয়দের দুঃখের কারণ কাটাখালী নদী। ময়লা আবর্জনায় ভর্তি, সেখানে মানুষ সুস্থ পরিবেশ তো দূরের কথা, এখান দিয়ে হেঁটে যাওয়াই কষ্টকর। দুর্নীতি বন্ধ করে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে এই কাটাখালী সৌন্দর্য বর্ধন করবে, পরিবেশ দূষণমুক্ত করবে। ব্রিজের যেমন একটা ঐতিহ্য আছে এই দেশে, এই খালের যেন ওই ঐতিহ্য সারা দেশে যেন ছড়িয়ে পড়ে, এই পরিকল্পনা নিয়ে কাজ করা হোক। শুষ্ক মৌসুমে যেন পানি থাকে, সেই ব্যবস্থা যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত এটা আসলে সমস্যার সমাধান হবে না। তবে বিপর্যস্ত পরিস্থিতির জন্য স্থানীয়দের অসচেতনতাকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। এই নদীর যে খননটা হয়েছে, আমাদের খননটা ভালো হয়েছে এবং খননটা এখনো আছে, তবে যদি ময়লাগুলো সরানো যায় তাহলে আপনার খনন আপাতত প্রয়োজন হবে না। ঐতিহ্যবাহী কাটাখালী নদী বাঁচাতে দীর্ঘমেয়াদী কার্যকর পরিকল্পনার প্রত্যাশা শহরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এবং সদস্যদের মতবিনিময় সভা হয়েছে। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃক্ষরোপণে চতুর্থ স্থান অধিকারের স্বীকৃতি দেয়ায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে ধন্যবাদ জানান ক্লাব সদস্যরা। প্রাণ প্রকৃতি রক্ষায় সব উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্তের অংশ হিসেবে 25শে জানুয়ারি ফুলবাড়িয়া উপজেলায় কমিটি গঠন ও বড়বিলায় বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক সভার ঘোষণা দেন ক্লাবের সদস্য ও উপদেষ্টা। ক্লাবের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত এসপি মোহাম্মদ মামুন রানার পরিচালনায় সভায় উপদেষ্টা মোহাম্মদ চান মিয়া, AZM ইমাম উদ্দিন মুক্তা, আব্দুল কাদের চৌধুরী, সমন্বয়কারী শেখ মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ কুদরতে এলাহি সহ অন্যরা বক্তব্য রাখেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফরিদপুর সদর উপজেলার গেরোদায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা 12:30টার দিকে 10 থেকে 12 জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রেল ক্রসিংয়ের সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। সে সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয় আরও 2 জনের। স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থলে 3 জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশকে কখনো রাষ্ট্র মনে করে না, তারা মনে করে বাংলাদেশ ভারতের উপনিবেশ। ফেলানী দিবস উপলক্ষে ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন, কেড়ে নেয়া স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেছেন। মাহমুদুর রহমান বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক চায় তবে শেখ হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে নাই, বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে। যখন আপনি কাউকে উপনিবেশ বিবেচনা করবেন তার তো কোনো ক্ষমতা নাই, তার কোনো অধিকার নাই। সুতরাং বাংলাদেশকে উপনিবেশ হিসেবেই বিবেচনা করে এসছে ভারত এ যাবৎকাল। জুলাই অগস্ট গণহত্যার ঘটনায় ন্যায় বিচার দেখতে চান বলে জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সংস্কারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। জুলাই অগস্ট গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নতুন করে সাজানো হয়েছে। এখন থেকে এই ভবনে চলবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং 2010 সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই অগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেওয়ার পর পুরনো ভবনটির সংস্কার করে অন্তর্বর্তী সরকার। এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে চাই। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ইন্টার মিলানকে হাতরুন চ্যানেল আই সংবাদে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করুন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে। ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান সহ অন্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে ফেলানী সহ বাংলাদেশ নাগরিকদের হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনের সভাপতি সিআর আবরারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ডক্টর হোসেন ফেলানীর বাবা মা সহ বিশিষ্টজনেরা। এবার জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড, গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 8 আগস্টের পর দেশ ত্যাগকারীদের বিষয়ে তদন্তের ঘোষণা। গণ অভ্যুত্থানে আহত 100 জনের পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না বলেছেন জামায়াতের আমির। 2025 সালেই জাতির ভাগ্য নির্ধারণ মন্তব্য। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ। এবং টানা 5 জয়ে বিপিএল-এর শীর্ষে রংপুর রাইডার্স। স্বাগতিক সিলেটকে 7 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।